যেমন এই বাস্তবায়নের পদ্ধতি পথরেখা যেটা বলেছেন সেটা নিয়ে আমার দুইটা অবজারভেশন আছে। খুবই ভালো হয়েছে পথরেখাটা, কিন্তু একটা কথা বলা হয়েছে, যেমন এটা আমি প্রথম থেকেই বলতাম যে আগামী নির্বাচন হবে, জাতীয় সংসদের নির্বাচন হবে, ওই জাতীয় সংসদই সংবিধান পরিষদ হিসেবে কাজ করবে। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের নজির রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসের নজির রয়েছে। এটা খুবই কনস্টিটিউশনালি একটা লেজিটিমেট পদ্ধতি। সংসদই এখানে আপনার সংবিধান পরিষদের কাজ করবে। নেপাল শ্রীলঙ্কাতেও তাই হয়েছে। এখন আপনারা যে যখন একটা সংসদ একই সাথে সংবিধান প্রণয়নের কাজ করে, তখন কিন্তু সে খুব অল্প সময় দিতে পারে। যেমন কখনো কখনো এরকম সিস্টেম করা হয় যে সপ্তাহে 2 দিন তারা সংবিধান পরিষদে কাজ করবে, বা একটা সেশন বা 4টা সেশন সপ্তাহে করবে, তো এমনি সে খুব কম সময় পাচ্ছে। এরকম একটা সংবিধান পরিষদ যে জাতীয় সংসদ হিসেবে কাজ করবে, সে তার সম্পূর্ণ সময়ের খুব বেশি হলে 50% সময় এখানে দিতে পারবে। এরকম একটা সংবিধান পরিষদ 90 দিনে সংবিধান রচনা করে ফেলবে এত দ্রুত? আমার কাছে এটা মনে হয়েছে একটু উচ্চাসা। সবচেয়ে বড় কথা হচ্ছে 90 দিনের মধ্যে যদি তারা করতে না পারে, তাহলে এক্সিস্টিং কনস্টিটিউশন কন্টিনিউ করবে। এখানে হচ্ছে আমার আপত্তি। শোনেন, জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে, সংবিধান পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করে। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে 8-9 বছর লেগেছে। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। যে গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা 2-3 বছর লাগতে পারে। এই 2-3 বছর কি আমি 72 সংবিধান বহন করব? এই 2-3 বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। যেমন আমরা সবাই জানি প্রধানমন্ত্রীর ক্ষমতা, আর্টিকেল 70, তারপরে আমরা সবাই জানি হচ্ছে যে আপনার উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন, বিচার বিভাগের স্বাধীনতা, এই সংক্রান্ত কিছু ফান্ডামেন্টাল জিনিস যেটা নিয়ে সমাজে বহু বছর যাবত ঐক্য আছে। যেমন সংসদ সদস্যরা 90 দিন পর্যন্ত সংসদে উপস্থিত থাকতে পারে, 89 দিন পর্যন্ত। এগুলি জাতীয় সংসদ পরিবর্তন করতেই থাকবে। নতুন সংবিধান প্রণয়ন কবে হবে, এই জন্য আমি এই 72-এর বোঝা কেন বহন করব? এটা আপনাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে। দ্বিতীয় যে পথরেখাটা দিয়েছেন, সেখানে আমার মনে হচ্ছে টু মাচ এমফাসিস দেওয়া হয়েছে জুলাই সনদের উপর। জুলাই সনদে কি এত কিছুই থাকবে যেটা সংবিধানে লিখতে হবে? তাহলে এই জুলাই সনদ আর হবে নাকি আমার সন্দেহ আছে। উচ্চকক্ষই যদি এত ক্ষমতাশালী হয়, বাংলাদেশের বর্তমান সংবিধানে একটা মাত্র ব্যক্তিকে স্বাধীনভাবে নিয়োগ করা যায়, হচ্ছে চিফ জাস্টিস। আচ্ছা, যাই হোক, আমার কাছে মনে হয়েছে উচ্চকক্ষের উপর অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। এটাকে আপনারা একটু রেশনালাইজ করার চেষ্টা করেন যে সবকিছু তারা করতে পারবে কিনা। আর নতুন নতুন অনেক কমিশনের প্রস্তাব করা হয়েছে এখানে। আমাদের এখানে তো অলরেডি অনেক কমিশন আছে। আমার সবসময় যে জিনিসটা বিশ্বাস করি কি, আমরা যখন যে কোনো সংস্কার ভাবনাতে যাই, আমরা সবসময় নতুন নতুন কমিশন করতে হবে করি। আপনি খেয়াল করে দেখেন, আমরা ছোটবেলা থেকে বলেছি সরকারের 3টা অর্গান থাকবে। একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি, একটা হচ্ছে সংসদ। আমাদের যে নতুন কমিশনগুলো হয়েছে দেখেন, ইনফরমেশন কমিশন, তারপরে যে আমাদের নতুন কমিশন হয়েছে আপনার হিউম্যান রাইটস কমিশন, কম্পিটিশন কমিশন, কি রেজাল্ট দিয়েছে? বরং এক্সিস্টিং যে প্রতিষ্ঠান আছে সেটাকে আরো কত বেগবান করা যায়। আপনারা যেমন স্থায়ী কমিটির কথা বলেছেন, স্থায়ী কমিটির ক্ষেত্রে কয়েকটা কমিটির কথা বলেছেন, ওটা যেন অবশ্যই হেডেড বাই বিরোধী দলের নেতা হয়। এর মধ্যে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির নাম ঢুকালেন না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, অর্থ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, শুধু এই 3টা স্থায়ী কমিটি যদি নিয়ম করে দেন, এটার সভাপতি অবশ্যই বিরোধী দলের একজন হবে। বাংলাদেশের চিফ জাস্টিসের ক্ষমতা সবচেয়ে বেশি প্রধানমন্ত্রীর পরে। চিফ জাস্টিসকে রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে নিয়োগ দিতে পারে। শুধুমাত্র এই কারণে আমার আমি কনস্টিটিউশন পড়াই প্রায় 20-25 বছর যাব, শুধুমাত্র এই কারণে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই 2টা পদেই দাস শ্রেণীর লোকদেরকে নিয়োগ দেওয়া হয়।